শ্যামলডাঙ্গা গ্রামের মাঝে একটি ছোট্ট বাড়ি। বাড়িটি ছোট হলেও বাড়িতে থাকা মানুষগুলি বেজায় খুশিতে থাকতো। বাড়িটির কর্তা শ্যামল। শ্যামল একজন ভ্যান চালক ছিল। আজ প্রায় 3 মাস সে বিছানা শয্যা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুদিন আগে একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্টে সে গুরুতরভাবে জখম হয়ে যায়। তার একমাত্র আয়ের সম্বল তার ভ্যানটিও এক প্রকার ভেঙে চুরমার হয়ে যায়। তারপর থেকে তার স্ত্রী কমলা লোকের বাড়িতে কাজ করে কোনো মতে সবার মুখে দুমুঠো অন্ন তুলে দিচ্ছে। শ্যামলের 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছিল। সে হয়তো খুব অবস্থা সম্পন্ন নয়, কিন্তু যা ছিল তাতেই তারা খুব খুশি ছিল। কিন্তু কালচক্রে আজ তার এই দুর্দশা। এই যে নবাব বাহাদুরের এই আসার সময় হয়েছে। অমলের ছোট ছেলে ছোটু এসে বলল, ওমা, বাড়িতে কিছু খাওয়ার মতো আস, আমার না খুব খিদে পেয়ে। বাড়িতে এক মুঠো চাল অবধি নেই, তোরে আর কি খেতে দিই বাপ? অসুস্থ বাপটা পড়ে রয়েছে, তারই কিছু খেতে দিতে পারি নে। দেখি এখন শ্যামেদের বাড়িতে কাজে যাব, যদি কিছু খেতে দেয় তা নয় তো তোদের জন্য নিয়ে আসবো, আর তোদের তখন দেবনি, বুঝলি? এখন বাইরে গিয়ে খেলা কর, বুঝলি তো? আর জ্বালাস নে, যা তো জ্বালাস নে, আমার আর ভালো লাগে না। ছোটু উদাস মুখে তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, দাদা কোথায় গেছ গো? কে জানে, সকালবেলা তো দেখলাম হাতে সিসাটা নিয়ে বেরিয়ে পড়লো, ব্যাগ ছিল তার সাথে। যা কোথায় যে মাছ ধরতে গেছে কি জানি। অসুস্থ বাপ, তার পাশে যে একটু থাকবে তা না। আমি এবার কাজে বেরিয়ে যাব, বাড়ির দিকে যদি কোনো অসুবিধা হয় তাহলে কি করবি বল দিনি? এইসব চিন্তা টিন্তা আছে নাকি? আহা কমলা, ওদেরকে আর এমন ভাবে বকো না গো। আহ আমি মারা গেলে তো ওদেরকে তোমারই দেখতে হবে। আমি এমনিতে আর বেশি দিন বাঁচবো না। এই কথা শুনে মালতীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। কমলা, আর কেঁদো না গো। ভগবান আমাকে এই দিন দেখার জন্যই বাঁচিয়ে রেখেছে। আহ ছোটু আর তাদেরকে কিছু বলল না। চুপচাপ সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে ছোট মানুষ, এই ছোট বয়সে তাকে এত কিছু দেখতে হচ্ছে। এখন তো তার আর 5টা বাচ্চার মতো হেসে খেলে বড় হওয়ার কথা, কিন্তু সবার কপালে সবকিছু জোটে না। সে মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা ঠাকুর, সত্যিই কি আমার বাবা কোনোদিন আর ঠিক হবে না? আমার বাবারে সুস্থ করে দাও না ঠাকুর। এই সব ভাবতে ভাবতে সে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সঙ্গে তার বন্ধু বিল্টুর দেখা হয়ে গেল। এই ছোটু, কোথায় যাচ্ছিস? আরে, সে আমার দাদারে সকাল থেকে খুঁজি পাচ্ছি না। তুই আমার দাদারে কোথাও দেখেছিস? ও, তোর দাদা তো দেখছিলাম পদ্ম বিলের ধারে মাছ ধরছিল। ও ওখানে মাছ ধরতেস? তা যাবি না এখন খেলতে? না রে, আমি এখন যাব না, তুই যা। আমার সাথে চ মাঠে, ওখানে যাবে ধরাধরি খেলতে। ওই মাঠে খেলা হচ্ছে? হ্যাঁ, আজকে বড় ছোট সবাই দেখছিলাম ওখানে খেলছিল। একটু আগে তো আমি ওদের সাথে খেলছিলাম। মা খেতে ডাকলো তাই চলে আসলাম। তা তুই সকালে কি খাইছিস? পান্তা ভাত? এখন যদি আমি ওরে বলি যে আমি এখনো কিছু খাইনি, আমার বাড়ি কিছু নেই, তাহলে তো ও আমার উপরে হাসবেন। তার সে কিছু একটা বলতেই দিন। হ্যাঁ, পান্তা ভাত খাও কেন? মা কালকে রাতে পলুয়ারে দিছিল, তাই খেয়েছিস। বাবা, পলুয়া খেয়ে এসেছিস? বলো, তা যাবি না এখন খেলতে? না রে, আমি এখন যাব না, তুই যা। এই বলে ছোটু পদ্মবিলের দিকে হাঁটতে আরম্ভ করলো। ওই তো দাদা না? ওই তো শালা ওখানে বসে মাছ ধরতেস। এতক্ষণে মনে হয় অনেক মাছ পেয়ে গে। ছোটু এসে তার দাদার পাশে একটি পাথরের উপর বসে পড়ল। সে দাদাকে করুণ স্বরে জিজ্ঞাসা করলো, ইদা, বাবা কি আর বাঁচবে না? জান না।
সত্যি সত্যি কি বাবা মরে যাবে? বাবা মরে গেলে আমাদের আর খাওয়া হবে না বল? বললাম না জান না, চুপচাপ বস তো, মাথা খারাপ করিস না। দাদার এমন বকুনি দেওয়াতে ছোটু শান্ত হয়ে কিছুক্ষণ বসে রইল। তারপর এক প্রকার ভয়ে ভয়ে বলল, এটা আমার না খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? তোর এখন কি খেতেই বল দিন। এটা গ্রামের ওই শিবেন কাকাদের গাছে খুব বড় বড় আম হয়েছে, খুব মিষ্টি। হেই, ওদের গাছটা আম পারবো না, শিবেন কাকা কিছু বলবে না? না না, ওখানতে তো সবাই পারে, আমরা কি বেশি নেবো নাই? ছোট ভাইয়ের এমন জোরাজুরিতে বড় দাদা হিসেবে সে আর রাজি না হয়ে থাকতে পারল না। সে বলল, ঠিক আছে তাহলে চল, আমি গাছে উঠে আম পেড়ে দেবো না, আর তুই কোরাস কোন, তারপর যা হবেন তা দুজন ভাগ করে নেবেন। সত্যি? এ ভেঙ্গেছে ভেঙ্গেছে ভেঙ্গেছে, মাছ ধরতে পারে না, মাছের বড়শি টেনে চলে গেছে, ভেঙ্গেছে ভেঙ্গেছে। এত বড় ছেলে মাছ ধরতে পারে না, ভেঙ্গেছে বড়শি, ভেঙ্গেছে বড় মাছে বড়শি নিয়ে চলে গেছে, ভেঙ্গেছে ভেঙ্গেছে ভেঙ্গেছে। হেই বকিস না তো, অনেক বড় মাছ বেঁধিল। এমন সময় গ্রামের বৃদ্ধ মাছ বিক্রেতা সুশীল খুড়ো সেখান থেকে যাচ্ছিল। সুশীল খুড়ো তাদেরকে দেখে বলল, কি রে, তোরা এখানে কি করতেছিস? সারাদিন তো তোরা মনে হয় কিছু খাসনি। না গো, কিছুই খাইনি। বাচ্চা ছেলেটির এমন কথা শুনে সুশীল খুড়ো করুণার স্বরে বলল, আহারে, তোরা আমার বাড়ি একটু পরে যাস কোনি, গিয়ে দুজন দুটো খেয়ে আসিস কোনি। আমি সারাদিন পর মাছ বিক্রি করে বাড়ি যাচ্ছি। আমি তাহলে চলে যাচ্ছি, তোরা তাহলে পরে যাস। এই বলে সুশীল খুড়ো সেখান থেকে চলে গেল। চ এবার শিবেন কাকার আম বাগানের দিকে যাই। ঠিক আছে, চল দাদা। এদা, আম পেড়ে বলো তাড়াতাড়ি আবার চলে আসতে হবে, নাহলে মা আবার মারবে। সে তো আসতেই হবে, নাইলে আবার সমস্যা হয়ে যাবেন। শিবেন কাকা চলে আসলে এবার মারবেনই ধরে। তারপর সুশীল দাদু আবার বলি গেল ওদের বাড়ি খেতে যেতে। অবশেষে তারা শিবেন কাকার আমবাগানের সামনে এসে পৌঁছালো। এই দেখ, আমি গাছে উঠতেছি, আর তাড়াতাড়ি আমগুলো কুড়িয়ে নিবি, একদম চেঁচামেচি করবি না। ঠিক আছে। তারপর সে তাড়াতাড়ি আম গাছের ওপর উঠে পড়ল। এনে এনে এইগুলো নে, এগুলো ভালো আম তো, বেশ পাকা। ওই নিচে পড়ে আছে, তাড়াতাড়ি কুড়ো, তাড়াতাড়ি কুড়ো। ছাড়, আর লাগবে না, অনেকগুলো হয়ে গেছে, আর পেরে লাভ নেই। আস্তে আস্তে গাছের তে নেমে আয় দাদা, অনেকগুলো হয়ে গেছে, আর লাগবে না। হঠাৎ গাছ থেকে নামতে গিয়ে ছেলেটার পা পড়ল কিছু হাড়গোড়ের ওপর। আ কি রে দাদা, কি হলো? আরে কি জন্য পায়ের তলাটা ফুটলো? ইদা, তোর পা দিয়ে তো রক্ত বেরাচ্ছে। ও সামান্য একটু কেটেস, ওতে কিছু হবে না, এখানটা আমগুলো নে, তাড়াতাড়ি পালা। ছোট ভাই যাতে ভয় না পায় তার জন্যই সে এমন কথা বলল। তার পায়ের ক্ষতটা বেশ গভীর, যদিও এমন যন্ত্রণা সহ্য করার অভ্যাস তার আছে। ছোটু বলল, ইদা, এতটা আম নিয়ে রাস্তা দিয়ে যাবি? বন্ধুরা দেখে ফেললে আবার ভাগ দিতে হবে, তাতে কিছুটা খেয়ে নেই এখানে। ঠিকই বলতেছিস, চ তাহলে এই গাছের তলায় বসে আমগুলো খেয়ে নেই। তারা সেই গাছের তলায় বসে পরম আনন্দে আম খেতে লাগলো। আচ্ছা ছোটু, এখানে এই হাড়গোড়গুলো কেটে ফেলতেস বলতেন, শুধু শুধুই পাটা কেটে গেল। মনে হয় জঙ্গলে কোনো জন্তু জানোয়ার মরে গিয়েছিল, তারই হাড়গোড় হবে। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা নেমে এসেছে। তারা সেখানে বসে আম খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপটা নড়তে শুরু করলো। এ ছোটু, ওই দেখ ঝোপের মধ্যে যেন কি নড়তেস। এ ভাই! ইদা, শিয়াল হলে তো আমাদের খেয়ে নেবেন। হঠাৎ ঝোপের পেছন থেকে একটা জংলি শিয়াল লাফ দিয়ে বেরিয়ে এলো। এ ভাই, ওই দেখ শিয়াল, তাড়াতাড়ি পালা এখান থেকে।
বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও, ও মা শিয়াল। শিয়ালটির চোখে যেন ভাটা জ্বলছে আর মুখ দিয়ে লালা টপ টপ করে ঝরে পড়ছে। শিয়ালটির ললুর চোখে মানুষের রক্তের স্বাদ যেন জেগে উঠেছে। হঠাৎ শিয়ালটি কথা বলে উঠল। আজ তোদের কেউ বাঁচাবে না। অনেকদিন পর, সন্ধ্যার পর কোনো মানুষ এসেছে। আজ তোদেরকে আর ছাড়বো না। এইবার শিয়ালটি পরিণত হলো একটি নরপিশাচে। নরপিশাচটি তার সরু সরু হাত বাড়িয়ে দিতে লাগলো বাচ্চা দুটির দিকে। বাঁচাও আমাদের, বাঁচাও, কে আছো বাঁচাও। আমারে বাঁচাও মা গো! মা। এমন সময় কেউ একজন চিৎকার করে উঠল। দাঁড়া নরপিশাচ, তুই অনেক মানুষকে মেরেছিস। আজ এই বাচ্চা দুটোর কোনো ক্ষতি করতে দেবো না আমি তোকে। সাধু বাবা কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলো। তারপর তার ত্রিশূলটা ছুড়ে দিল সেই প্রেতটার দিকে। আমি তোকে ছাড়বো না শয়তান, শেষ করে দেবো আমি তোকে। প্রেতটা এবার চিৎকার করতে করতে বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। ভয় নেই, ও চলে গেছে, তোমাদের বিরক্ত করবে না। তোমরা এখানে কি করতে এসেছিলে? আমরা এখানে আম পাড়তে এলাম। আম পাড়তে এসে দাদার পা কেটে গেছে। এইবার বুঝতে পেরেছি আমি, ওই প্রেত তোমার রক্তের গন্ধ পেয়েই এখানে ছুটে এসেছিল। আপনি না আসলে আজকে আমার ওই ভূত মেরে ফেলতো। তোমরা বাড়ি চলে যাও, এখানে আর বেশিক্ষণ থেকো না। আপনি আমাদের বাঁচালেন। সবই তার ইচ্ছে, বম ভোলে।